আমি নাম বলি না, কারণ নাম বললেই মানুষ আমাকে কোনো একটা ছাঁচে ফেলে দেয়, লেখক, গবেষক নাকি নিছক ভবঘুরে। আমি শুধু বলি আমি গল্প খুঁজি, আর গল্পগুলোই আমাকে খুঁজে পায়। সেই দিনটা ছিল অক্টোবরের শেষ দিক। কলকাতার আকাশে তখন এক অদ্ভুত নীলচে ভাব, না পুরো শীত না পুরো বর্ষা। পার্ক স্ট্রিটের এক ক্যাফেতে বসে আমি কফি খাচ্ছিলাম, সামনে ল্যাপটপ খোলা, কিন্তু স্ক্রিনে কিছুই লিখছি না। ঠিক তখনই মেসেজটা আসে, তুমি কি সত্যি হারিয়ে যাওয়া জিনিস খুঁজে বের করতে পারো? অচেনা নম্বর। আমি হেসেছিলাম, এমন মেসেজ আগেও এসেছে, কিন্তু এই নম্বরটার নিচে একটা লোকেশন পিন ছিল, শান্তিনিকেতন, আর সঙ্গে একটা ছবি, একটা নীল রঙের পুরনো নোটবুক। ছবিটা দেখেই বুকের ভেতর কেমন যেন মোচড় দিল, কারণ ওই নোটবুকটা আমি আগে দেখেছি, বছর 3 আগে। শান্তিনিকেতন আমার কাছে শুধু একটা জায়গা নয়, ওটা একটা অসমাপ্ত গল্প। আমি সেখানে প্রথম গিয়েছিলাম একটি গবেষণার কাজে, লোকসংস্কৃতি, আধুনিক শহরে নারীর মানসিক বিচ্ছিন্নতা নিয়ে। সেখানেই আমার আলাপ হয়েছিল ইরা সেনের সঙ্গে। ইরা ছিল আলাদা। সে খুব জোরে হাসতো না, খুব বেশি কথা বলতো না, কিন্তু যখন চোখ তুলে তাকাতো মনে হতো যেন অনেক কিছু বলতে চায়, কিন্তু বলছে না। ইরা থাকতো একা পুরনো একটা বাড়িতে, লাল মাটির দেয়াল, খোলা উঠোন, আর এক কোণেই একটা তাল গাছ। এক সন্ধ্যায় ওর বাড়িতে বসে চা খেতে খেতে ও হঠাৎ বলছিল, আমি যদি হঠাৎ উধাও হয়ে যাই কেউ খুঁজবে না জানো। আমি হেসে বলেছিলাম, এত নাটক করছো কেন? ও চুপ করেছিল, তারপর শুধু বলেছিল, সব গল্পের শেষ পৃষ্ঠাটা থাকে না। সেদিন আমি প্রথমবার নীল নোটবুকটা দেখেছিলাম। ও বলেছিল, এটা আমার না, কিন্তু আমাকেই লিখতে হয়। বর্তমানে ফিরে আসি। আমি শান্তিনিকেতন পৌঁছালাম পরের দিন সকালেই। স্টেশন থেকে বের হতেই মনে হলো সময়টা এখানে একটু ধীরে চলে। আমাকে নিতে এসেছিল রিমঝিম, ইরার ছোটবেলার বন্ধু। এখন একটা এনজিও চালায়, নারী নিখোঁজ হওয়ার কেস নিয়ে কাজ করে। গাড়িতে বসেই ও বলল, ইরা নিখোঁজ হওয়ার পর 7 মাস কেটে গেছে, পুলিশ ফাইল ক্লোজ করেছে। আমি কিছু বললাম না, জানালার বাইরে তাকিয়েছিলাম। লাল মাটির রাস্তা, কাশফুল, আর দূরে রবীন্দ্রনাথের গান ভেসে আসছে। কিন্তু আমার ভেতর আনন্দ ছিল না, ছিল অজানা অস্বস্তি। ইরার বাড়িটা তখন তালাবদ্ধ, তালায় ধুলো জমেছে, কিন্তু আশ্চর্যজনকভাবে উঠোন পরিষ্কার। রিমঝিম ফিসফিস করে বলল, কেউ আসে এখানে? আমরা ভেতরে ঢুকলাম। বাড়ির ভেতর সবকিছু ঠিকঠাক, অদ্ভুত রকম ঠিকঠাক। শোবার ঘরের এক কোণে একটা টেবিল, সেখানে একটা ড্রয়ার খোলা, ড্রয়ারের ভেতর শুধু একটা কাগজ, হাতের লেখা, যদি কেউ এটা পড়ে সেই পরের জন। আমি জানতাম খেলা শুরু হয়ে গেছে। সেদিন রাতে আমি ঘুমোতে পারিনি। হোস্টেলে ঘরে বসে বারবার নীল নোটবুকটার কথা ভাবছিলাম। ইরা বলেছিল, এই নোটবুক যার হাতে যায় সে কিছু সত্য দেখতে পায়, কিন্তু সব না। হঠাৎ আমার ফোন বেজে উঠল, ভিডিও কল। স্ক্রিনে ভেসে উঠল মেঘলা, একজন সাংবাদিক। ও কলকাতায় থাকে আর নারী নিখোঁজ কেস নিয়ে আলাদা করে কাজ করে। ও বলল, তুমি জানো গত 5 বছরে পশ্চিমবঙ্গে নিখোঁজ হওয়া নারীদের একটা প্যাটার্ন আছে? আমি চুপ। ও স্ক্রিনে কিছু ডেটা দেখালো, সব কেসে একটা মিল। শেষ লোকেশন সাংস্কৃতিক বা গবেষণা কেন্দ্র, শেষ আলাপ কোনো বিশ্বাসযোগ্য নারী। আমি ঠান্ডা গলায় বললাম, তুমি বলতে চাইছো নারীকে ফাঁদে ফেলছে? মেঘলা বলল, না,
আমি বলছি কেউ নারীদের গল্প ব্যবহার করছে। পরের দিন আমরা গেলাম তিতলির সঙ্গে দেখা করতে। তিতলি ছিল ইরার সহপাঠী, এখন থিয়েটার করে। ও আমাদের একটা রিহার্সাল রুমে নিয়ে গেল। দেয়ালে পোস্টার, নারীবাদ, প্রতিবাদ, স্বাধীনতা। তিতলি হঠাৎ গান ধরল খুব নিচু স্বরে, খো গয়া গুম হো গয়া। আমি কেঁপে উঠলাম। এই গানটা ইরা খুব পছন্দ করত। আমি জিজ্ঞেস করলাম, ইরা শেষ কবে এসেছিল এখানে? তিতলি বলল, যেদিনও বলেছিল ওর সব গল্প শেষ। নীল নোটবুকটা শেষমেশ আমি পেলাম রিমঝিমের অফিসের স্টোর রুমে। ভেতরের পাতাগুলোতে আলাদা আলাদা হাতের লেখা বিভিন্ন নারীর গল্প, নিখোঁজ, ভাঙা, কিছু পালিয়ে গেছে, কিছু হারিয়ে গেছে। শেষ পৃষ্ঠায় ইরার লেখা, আমি হারাইনি, আমি বেরিয়ে গেছি। আর নিচে একটা ঠিকানা, কলকাতার উপকণ্ঠে একটা পুরনো কারখানা। আমি একাই গেলাম সেখানে। কারখানার ভেতরে আলো কম। হঠাৎ আলো জ্বলে উঠল। আমার সামনে দাঁড়িয়ে ইরা। ও হাসলো, বলল, তুমি তো এসেই পড়লে। আমি জিজ্ঞেস করলাম, এত কিছুর মানে কি? ইরা শান্ত গলায় বলল, আমরা যারা গল্পে বন্দী ছিলাম তারা বেরিয়ে এসেছি, কেউ মরেনি, আমরা শুধু পুরনো পরিচয় ছেড়েছি। আমি বললাম, কিন্তু সবাই তো জানে না সত্যিটা। ইরা বলল, সব সত্য সবার জন্য নয়। আমি কলকাতায় ফিরে এলাম। কেউ কোনো কেস খুলল না, কেউ কোনো প্রশ্ন করলো না। কিছু গল্প চাপা পড়ে থাকাই ভালো। আজও মাঝরাতে রাতে গান শুনতে শুনতে মনে পড়ে। নীল নোটবুকটা আমার কাছে আছে। শেষ পৃষ্ঠাটা এখনো খালি, কারণ হয়তো পরের গল্পটা আমাকেই লিখতে হবে। আমি ভেবেছিলাম গল্পটা শেষ, কিন্তু কিছু গল্প শেষ হয় না, তারা শুধু দেখা শুরু করে। নীল নোটবুক আমার কাছে থাকার পর আমি বুঝতে পারি লেখক আর পাঠকের মাঝখানে আর একটা চরিত্র থাকে, দর্শক। কলকাতায় ফিরে আমি আবার লিখতে বসি, কিন্তু প্রতিবার লিখতে গেলে মনে হয় আমি একা নই। ল্যাপটপে অদ্ভুত একটা ফোল্ডার পাই, নাম ড্রাফটস, আই ডিড নট রাইট। ভেতরে কিছু লাইন আমার লেখার মতো, কিন্তু আমি লিখিনি। তুমি ভাবছো নোটবুকটা তোমার কাছে, আসলে তুমিই নোটবুকের কাছে। রাতে ঘুমের মধ্যে মনে হয় কেউ আমার শ্বাস গুনছে। রিমঝিম আমাকে কলকাতার এক গোপন মিটিংয়ে নিয়ে যায়। সেখানে 6 জন নারী। কেউ নিজের নাম বলে না, সবাই শুধু বলে, আমি এখানে আছি। তাদের গল্প আলাদা, কিন্তু অনুভূতি এক। হঠাৎ মনে হওয়া কেউ তাদের জীবন নথিভুক্ত করছে। একজন ফিসফিস করে বলে, আমরা নিখোঁজ ছিলাম, এখন আমরা পর্যবেক্ষণের মধ্যে। আমি বুঝি নেটওয়ার্ক বড় হচ্ছে। মেঘলা আমাকে তার অফিসে ডাকে। সে সরকারি ডেটাবেসে কাজ শুরু করেছে। সে দেখায় যেসব নারী ফিরে এসেছে তাদের ডিজিটাল ছায়া নেই, নো ভোটার আইডি আপডেট, নো ব্যাংক ট্রাক, নো সোশ্যাল মিডিয়া। মেঘলা বলে, এরা মানুষ নয়, এরা ব্লাইন্ড স্পট। আমার মাথায় প্রশ্ন, এই ব্লাইন্ড স্পট কে বানাচ্ছে? আমি দেখা করি অহনার সাথে। সে প্রাক্তন ডেটা অ্যানালিস্ট, একসময় সরকারি প্রজেক্টে ছিল। ও সরাসরি বলে, নীল চিরকুট কোনো কাগজ না, ওটা একটা প্রোটোকল, একটা প্রজেক্ট ছিল, প্রজেক্ট দৃষ্টি, যেখানে সমাজের অদৃশ্য মানুষদের ম্যাপ করা হতো। প্রজেক্ট বন্ধ হয়েছে, কিন্তু কেউ কেউ বেরিয়ে গেছে। আমি খেয়াল করি আমার লেখা কিছু গল্প অনলাইনে ঘুরছে, কিন্তু বদলে দেওয়া। শেষটা আলাদা, কোথাও নারীরা অপরাধী, কোথাও তারা মিথ্যাবাদী। আমি প্রথমবার ভয় পাই, কারণ গল্প এখন অস্ত্র। একটা ভিডিও ক্লিপ আসে, যে গল্প নিয়ন্ত্রণ করে সে মানুষকেও করে। এক
একটা পুরনো পেন ড্রাইভ পাই, ইরার গলা। সে বলছে, যদি তুমি এটা শুনছো তার মানে কেউ আমাদের দেখছে। নীল নোটবুক আশ্রয় নয়, এটা দরজা। আমি বুঝি ইরা জানতো সিজন 2 আসবে, কিন্তু সে জানতো না আমি মাঝখানে পড়বো। নেটওয়ার্কে দ্বন্দ্ব শুরু হয়। কিছু নারী প্রকাশ্যে আসতে চায়, কিছু আবার আরো গভীরে লুকোতে চায়। রিমঝিম বলে, সবাইকে বাঁচানো যায় না। আমি বুঝি আমাকে বেছে নিতে হবে, লেখক থাকবো না রক্ষক। রাতে নোটবুকে নিজে নিজে লাইন লেখা ওঠে, চুপ করলেই সবাই বাঁচে না। আমি সত্যিটা বুঝে যাই, নীল নোটবুক কাউকে বাঁচায় না, এটা ফিল্টার। কে হারাবে, কে থাকবে, কে গল্প হবে, সব নির্ভর করে কার চোখে পড়েছে তার উপর। আর এখন ও চোখটা আমার। শেষ দৃশ্যে আমি লিখি, আমি আর গল্প খুঁজি না, আমি ঠিক করি কোন গল্প দেখা যাবে। শেষ পাতায় কেউ লিখে যায়, সিজন 3 ইজ ওয়াচিং ইউ। মানচিত্র সাধারণত রাস্তা দেখায়, কিন্তু কিছু মানচিত্র মানুষ দেখায়। কে কোথায় দাঁড়িয়ে, কে অদৃশ্য, আর কে শুধুই একটি সম্ভাবনা। নীল নোটবুক এখন আর শুধু আমার কাছে নেই, এটা আমাকে ব্যবহার করছে। কলকাতার এক ভোরে আমি হাঁটছিলাম, ফোনে গুগল ম্যাপ খোলা ছিল। একটা গলি যেখানে আমি দাঁড়িয়ে আছি, ম্যাপে নেই, দুপাশে বাড়ি, দোকান, মানুষ, কিন্তু ডিজিটাল ভাবে শূন্য। হঠাৎ ফোনে নোটিফিকেশন, ইউ হ্যাভ এন্টার্ড আ নন ইন্ডেক্সড জোন। আমি বুঝে যাই নীরব মানচিত্র শুরু হয়েছে। রিমঝিম জানায়, গত 3 মাসে কিছু এলাকা থেকে হঠাৎ করে নারীদের ডিজিটাল অস্তিত্ব মুছে যাচ্ছে। তারা আছে, কিন্তু কোথাও নথিভুক্ত নয়। একজন বলেছিল, আমার নাম ডাকলে কেউ শোনে না। রাতে দূরে ভেসে আসে গান, শহরটা যেন শুনছে, কিন্তু উত্তর দিচ্ছে না। মেঘলা আমাকে একটা ফাইল দেয়, শ্যাডো সেন্সাস। এতে নাম নেই, শুধু বর্ণনা। নারী আনুমানিক 30 থেকে 35, শেষ দেখা নিজের ঘরে। আমি নিজের বর্ণনাও পাই, আমার হাত কাঁপে। আমি এখন কেস। আমি এক নারীর সঙ্গে কথা বলি, মৌ। সে বলে, আমি কোথাও যেতে পারি না, কারণ আমি গেলেই লোকেশন ভেঙে যায়। তার বাড়ির ভেতর ফোন কাজ করে, কিন্তু বাইরে গেলেই স্ক্রিন ফাঁকা। মৌ হেসে বলে, আমরা এখন স্থির মানুষ। নেটওয়ার্কে প্রথম বড় ভাঙন। কেউ নীরব মানচিত্র লিক করতে চায়, কেউ আবার সব মুছে ফেলতে চায়। এরার পুরনো মেসেজ আসে, মানচিত্র বানালে ঈশ্বর হওয়া যায়, কিন্তু কেউ চায় না ঈশ্বরকে দেখা হোক। আমি প্রথমবার ভাবি, আমি কি খুব বেশি জানছি? একদিন সকালে দেখি আমার নামে একটি রিপোর্ট, শিরোনাম সাবজেক্ট 0। লিখেছে, আমি গল্পের উৎস না, আমি ট্রিগার। নীল নোটবুক খুললে পাতায় লেখা, তুমি শুরু না করলে কিছুই শুরু হতো না। আমি কাঁদি, কারণ অপরাধ আমার না, কিন্তু দায় আমার। এক নারী নিজেকে প্রকাশ করে দেয়, নাম, ছবি সব। 2 দিন পর সে আর নেই, মরেনি, কিন্তু কোথাও নেই। নীরব মানচিত্র তাকে রিজেক্ট করেছে। আমি বুঝি সবাইকে ফেরানো যায় না। আমি সিদ্ধান্ত নিই, যদি মানচিত্রই সমস্যা, তাহলে মানচিত্র থাকবে না। আমি নোটবুকে লিখি, নাম, জায়গা, গল্প সব একসঙ্গে। সিস্টেম ভেঙে পড়ে, লোকেশন ব্লার হয়, ডেটা কাঁপে। শেষ লাইনে লিখি, মানুষ মানচিত্র নয়। সব থেমে যায়, শহর আবার দেখা যায়। কিছু মানুষ ফিরে আসে, কিছু আসে না। নীল নোটবুক হালকা হয়ে গেছে। শেষ পাতায় লেখা, তুমি শেষ করনি, তুমি শুধু পরের কণ্ঠ তৈরি করেছ।
আমি জানি এটাই শেষ না। নীরব মানচিত্র ভাঙে, কিন্তু সম্পূর্ণ নয়। নায়িকা এখন ঝুঁকিপূর্ণ সত্য। সিস্টেম বুঝে যায় সে একা না। যখন সব চুপ করে যায়, তখন প্রশ্ন আসে, কে কথা বলবে? নীরবতা মানে শেষ নয়, নীরবতা মানে কে প্রথম কথা বলবে তার জন্য অপেক্ষা। নীল নোটবুক আমি ভাঙিনি, আমি শুধু সেটাকে একলা করে দিয়েছি। কিন্তু একলা জিনিসগুলোই সবচেয়ে জোরে কথা বলে। সব শেষ হওয়ার পর আমি লক্ষ্য করি লোকজন আগের মতো কথা বলছে, হাঁটছে, বাঁচছে। কিন্তু রাতে ঠিক 2:17 রেডিওতে অদ্ভুত ফ্রিকোয়েন্সি ভেসে আসে। কোনো গান নেই, কোনো কথাও নেই, শুধু নিঃশ্বাসের শব্দ। তারপর এক লাইন, যারা চুপ ছিল তারা এখন শুনছে। আমি জানি নীরবতা আবার সংগঠিত হচ্ছে। মেঘলা জানায় বিভিন্ন শহরে মানুষ একই জিনিস শুনছে। কেউ বলে স্বপ্নে, কেউ বলে পুরনো ফোনে, কেউ বলে খালি ঘরে। সবাই শুনছে একই কণ্ঠ, কিন্তু ভাষা আলাদা। আমি বুঝি এটা কোনো সিস্টেম না, এটা মানুষের ভেতরের শব্দ। রিমঝিমের এনজিওতে নতুন সমস্যা। নারীরা নিখোঁজ নয়, কিন্তু তারা কথা বলা বন্ধ করে দিচ্ছে। ডাক্তার বলে ট্রমা, আমি জানি না। একজন মেয়ে আমাকে বলে, যদি আমি বলি ওরা শুনবে। আমি জিজ্ঞেস করি কারা? সে বলে, যারা এখনো আছে। আমি একদিন পোস্টে একটা খাম পাই, কোনো স্ট্যাম্প নেই, ইরার হাতের লেখা। সে লিখেছে, আমরা ভেবেছিলাম চুপ থাকলেই মুক্তি, কিন্তু চুপ থাকলেই কেউ কথা বলে। ইরা আর কোথাও নেই, এই চিঠিটাই তার শেষ অস্তিত্ব। আমি প্রথমবার ভেঙে পড়ি, কারণ ইরাও ভুল করেছিল। নীরব কণ্ঠ সবার কাছে আসে না, এটা বেছে নেয় যাদের গল্প অসম্পূর্ণ, যাদের বলা হয়নি। আমি বুঝতে পারি নীল নোটবুক আর লিখছে না, শুনছে। এক রাতে স্পষ্ট কণ্ঠ, তুমি তো আমাদের মতোই ছিলে, এখন তুমি আলাদা কেন? একটা ভিডিও ভাইরাল হয়, এক নারী ক্যামেরার সামনে দাঁড়িয়ে কিছু না বলে তাকিয়ে থাকে। কোটি কোটি মানুষ দেখে, কেউ কিছু বোঝে না, কিন্তু আমি বুঝি। এই নীরবতাই নতুন ভাষা। আমার সামনে প্রশ্ন, আমি কি আবার ফিল্টার হব, নাকি সব ছেড়ে দেব? আমি সিদ্ধান্ত নিই, নীল নোটবুক আমি ছেড়ে দেব। কোনো উত্তরাধিকারী নেই, কোনো নতুন রক্ষক নেই। আমি সেটা গঙ্গার ধারে রেখে আসি। পড়াই না, ভাষাই না, শুধু ছেড়ে দিই। শেষ পাতায় লিখি, এবার তোমরাই বলো। পরিবর্তনটা হঠাৎ নয়, ধীরে। মানুষ কথা বলতে শুরু করে, কেউ গল্প বলে, কেউ গান গায়, একটা মেয়ের কণ্ঠ ভেসে আসে। কেউ আর নিখোঁজ হয় না, কেউ আর মানচিত্রে হারায় না। সব ঠিক হয়নি, কিন্তু সব চুপও নেই। আমি আবার পার্ক স্ট্রিটে সেই ক্যাফেতে, একই টেবিল, একই কফি, ল্যাপটপ খুলি, কোনো নোটবুক নেই। আমি লিখি। গল্প কেউ ধরে রাখে না, গল্প বাঁচে, কারণ কেউ না কেউ বলে। শেষ লাইনে কারসার থামে। এইবার আর কোনো কণ্ঠ আসে না, কারণ এটাই যথেষ্ট। নীরবতা ভেঙেছে, কিন্তু ভেঙে যাওয়া নীরবতাও কথা বলে। যারা আগে চুপ ছিল তারা এখন শোনে। আর আমি এখন শুধু গল্পের রক্ষক না, আমি সেই দর্শক যাকে গল্প নিজের হাতে দেখছে। কলকাতার এক রাস্তায় আমি হেঁটে যাচ্ছি, ফোনে নতুন নোটিফিকেশন, আনরিড ভয়েসেস, অজানা সংখ্যার মেসেজ। যারা শোনে তারা লেখে না, যারা লেখে তারা হারায়। আমি হেসে নিজেকে বলি, আমার কি আর হারানোর কিছু আছে? কিন্তু ভেতরে শূন্যতার আওয়াজ। রাতে এক মেয়ের কণ্ঠ ফোনে স্পিকার দিয়ে ভেসে আসে। কিছুই বলা হয় না, শুধু নিঃশ্বাসের তালের সুর। রিমঝিম জানায় শহরের নতুন এলাকা গোপন ভাবে কণ্ঠ নিরীক্ষা শুরু করেছে। এলাকার নাম নেই, সড়ক নেই,
শুধু শব্দের ছায়া। একজন নতুন চরিত্র আসে, নবনীতা। সে গবেষক, নারীর মানসিক ট্রমা নিয়ে কাজ করে। নবনীতা বলল, যারা আগে নিখোঁজ ছিল তারা এখন ভয়ঙ্কর শক্তি পেয়েছে, কিন্তু সবাই তা ব্যবহার করতে পারে না। আমি বুঝতে পারি এই সিজন আরো বিপজ্জনক। মেঘলা আমাকে দেখায় একটি ভিডিও। এক নারী বলছে না, কিন্তু পুরো শহর শুনছে। যারাই ভিডিও দেখে তাদের মন চুপ থাকে। মেঘলা বলে, নীল নোটবুক আর মানচিত্রের ক্ষমতা নয়, এবার কণ্ঠই নিয়ন্ত্রণ করছে। আমার ভেতরে এক অদ্ভুত শীতলতা ছড়িয়ে পড়ে। নবনীতা আমাকে পুরনো কারখানায় নিয়ে যায়, যেখানে ইরা শেষবার দেখা দিয়েছিল। ওর বক্তব্য, যারা নীরব থাকে তারা কণ্ঠের মাঝেই থাকে। একটা কক্ষ যেখানে ফোন, ল্যাপটপ, মানুষের আওয়াজ সব মিলে মিশে শব্দের মানচিত্র তৈরি করছে। আমি বুঝতে পারি নীরবতা আর চুপ থাকা মানেই পর্যবেক্ষণ। নেটওয়ার্ক বিভাজন। কিছু নারী নিজেদের অদৃশ্য করতে চায়, কিছু আবার কণ্ঠের শক্তি ব্যবহার করে। রিমঝিম হুমকি দেয়, যদি তুমি ভুল পদক্ষেপ করো, তুমি কেবল দর্শক থাকবে না, তুমি টার্গেট হয়ে যাবে। রাতে নোটবুক হঠাৎ খুলে যায়, শেষ পাতায় নতুন লেখা। যারা শোনে তারা এখন কথা বলে। শহরের এক কোণে দেখা হয় এক দল নারীর সাথে, যারা কণ্ঠের শক্তি নিয়ন্ত্রণ করছে। তাদের কাছে আমি প্রশ্ন করি, কেন? তারা হেসে বলে, যারা শোনে তারা শেখে, যারা শেখে তারা বদলায়। আমি বুঝতে পারি এখন আমি শেখার মধ্যে। এক রাতে নীল নোটবুক নিজের মতো করে লেখা শুরু করে। পৃষ্ঠাগুলোতে নতুন নাম, নতুন লোকেশন, নতুন কণ্ঠ। আমি শিখি নোটবুক এখন ভোট দিয়ে নিয়ন্ত্রণ করে, কে গল্পে থাকবে, কে অদৃশ্য। তুমি ভোট দাও, গল্প বাঁচে। আমি লিখি, সবকিছু আমার নয়, কিন্তু মানচিত্র আমাকে ডাকে। নিরীক্ষা সর্বত্র, শহর প্রতিটি শব্দ শুনছে। আমি সিদ্ধান্ত নিই, নীল নোটবুক আর কণ্ঠের খেলা বন্ধ করতে হবে। নিশ্চয়তা ভয়ঙ্কর। রাতে নবনীতা ও রিমঝিমের সঙ্গে আমি মানচিত্রে ঢুকে পড়ি। কণ্ঠের জাল ভেঙে যায়, শেষে একটি শব্দ শুধুই আসে, এবার তুমি কথা বলো। শহর শান্ত, কিছু নারী ফেরে, কিছু থাকে অদৃশ্য, কিন্তু কণ্ঠ আর চুপ থাকা নতুন গল্পের সূচনা। আমি ল্যাপটপ খুলে লিখি, কারণ কেউ শুনেছে আর কেউ লিখেছে। কিছু অজানা কণ্ঠ শোনা যায়, নতুন গল্পের ইঙ্গিত। আমি কলকাতায় ফিরেছি, কিন্তু শহরটা আগের মতো নেই, অথবা হয়তো আমি আর আগের মতো নেই। ফ্ল্যাটে ঢুকে দেখি দেয়ালের এক পাশে রোদ পড়ছে আর এক পাশে ছায়া। এই শহরটা সব সময় এমনই, অর্ধেক আলো অর্ধেক চুপ। মোবাইল খুললে কোনো অচেনা মেসেজ নেই, কিন্তু এই নীরবতাটাই অস্বাভাবিক। আমি বুঝি সিজন 5 শুরু হচ্ছে কোনো ডাক দিয়ে নয়, শুরু হচ্ছে দায়িত্ব দিয়ে। আমি আবার কাজ শুরু করি, কিন্তু এবার নিখোঁজ নারীদের নয়, যারা কোথাও হারায়নি তবু বদলে গেছে তাদের নিয়ে। একজন হাসপাতালের নার্স, একজন বাস কন্ডাক্টর, একজন কর্পোরেট অফিসের জুনিয়র এক্সিকিউটিভ। কেউ নিখোঁজ হয়নি, কিন্তু প্রত্যেকের জীবনে এক টুকরো সময় নেই, যেন কেউ কেটে নিয়েছে। এই নারীরা কোনো নেটওয়ার্কের অংশ নয়, কিন্তু তারাই প্রমাণ। কিছু ঘটনা কখনো রিপোর্ট হয় না। আমি লক্ষ্য করি এই সিজনের নারীরা পালাতে চায় না, তারা শিখেছে সহ্য করতে, আর সেটাই সবচেয়ে ভয়ঙ্কর। একজন বলেছিল, সবাই ভাবে চুপ থাকা শেখানো হয়। এই কথাটা আমার মাথায় আটকে যায়। সিজন 4 এ নীরবতা ছিল শক্তি, সিজন 5 এ নীরবতা অভ্যাস। আমি একা নই, কিন্তু কেউ পাশে দাঁড়াচ্ছেও না। কিছু সাংবাদিক জানে, কিছু প্রশাসনিক লোক সন্দেহ করে, কিন্তু সবাই অপেক্ষা করছে কে আগে কথা বলবে। আমি বুঝি এই শহর সত্যকে অস্বীকার করে না,
এই শহর সত্যকে দেরি করায়। এই দেরির মধ্যেই জীবন বদলে যায়। এই প্রথম আমি নিজেকে প্রশ্ন করি, আমি এতদিন যেসব গল্প লিখিনি সেগুলো কি রক্ষা ছিল নাকি কাপুরুষতা? রাতে ঘুম আসে না, মনে হয় আমিও কি সেই কাঠামোর অংশ যা ঠিক করে দেয় কোন গল্প বলার যোগ্য। সিজন 5 এর মাঝখানে এসে আমি বুঝি এই সিজনের রহস্য বাইরে নয়, এটা আমার ভেতরে। আমি আবার মায়া, ঋতুপর্ণা, সানার সঙ্গে দেখা করি, কিন্তু এবার প্রশ্ন আলাদা। আমি জিজ্ঞেস করি, তোমরা কেন যাওনি? মায়া বলে, কারণ কেউ না কেউ তো থাকবে, সবাই গেলে ইতিহাসটা কার হবে? এই লাইনটা আমাকে ভেঙে দেয়। সিজন 5 এখানে স্পষ্ট করে বলে সব নারী মুক্তি চায় না, কিছু নারী অবস্থান চায়। আমি আর দ্বিধায় নেই। আমি ঠিক করি সব নথি প্রকাশ করব না, কিন্তু সব নথি লুকাবও না। আমি একটি সীমানা টানি, যেখানে সত্য থাকবে কিন্তু স্বীকার হবে না। এই সিদ্ধান্ত আমাকে নায়িকা বানায় না, কিন্তু আমাকে আর নিরপেক্ষও রাখে না। একটি নির্দিষ্ট গল্প প্রকাশ পায়, একটি মাত্র, কোনো নাম নেই, কোনো নাটকীয়তা নেই, কিন্তু শহর বুঝে যায় এই গল্প একজনের নয়, এই গল্প বহুজনের। কেউ প্রতিবাদ করে না, কেউ উদযাপনও করে না। এই নীরব প্রতিক্রিয়ায় প্রমাণ যে আঘাত লেগেছে। কিছু নারী সামনে আসে, অনেকে আসে না, কিন্তু একটা পরিবর্তন হয়। শহর আর আগের মতো নিশ্চুপ থাকে না। আমি আবার লিখি, কিন্তু এবার শেষে একটা লাইন যোগ করি, সবাই পালায় না, কিছু মানুষ থেকে যায় যাতে পরের কেউ না থাকে। সিজন 5 এখানেই শেষ। কোনো ক্লিফ হ্যাঙ্গার নেই, কোনো ডাক নেই, শুধু একটা প্রশ্ন রয়ে যায়, পরের গল্পটা কে বলবে?